ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স এই চ্যাপ্টারের কিছু অংশ আলোচনা করব। প্রথমে আমরা আসছি যে রেট অফ এ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি। মনে করো একটা রিঅ্যাকশন এরকম আমরা লিখছি যে এ থেকে বি, এ থেকে প্রোডাক্ট বা এ থেকে বি হচ্ছে, এ থেকে বি। এবং এই রিঅ্যাকশনের রেট বলতে বোঝায় যে পার ইউনিট টাইম কতটা রিঅ্যাক্ট্যান্ট ভেঙে যাচ্ছে বা পার ইউনিট টাইম কতটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রেট। তাহলে এরকম আমরা লিখতে পারি রেট আর ইজ ইকুয়াল টু এরকম লিখে ডিএ ডিটি, ডিএ ডিটি এটাকে মাইনাস দিয়ে লিখতে হবে। ডিএ ডিটি মানে কি, যদি স্মল অ্যামাউন্ট অফ এ ডিএ সেটা ডিটি টাইমে যদি ভেঙে যায়, ডিসোসিয়েট করে, তাহলে রেট মানে হলো কি ডিএ ডিটি। মাইনাস কেন দিচ্ছি? কারণ রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে কমে যায়, যত রিঅ্যাকশন হতে থাকে রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ কমতে থাকে, তাই সামনে মাইনাস দিলাম। এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি ডিবি ডিটি, তার মানে প্রোডাক্ট যতটা তৈরি হচ্ছে ডি, ডিবি অ্যামাউন্ট যদি তৈরি হয় ডিটি টাইমে, তাহলে সেটা আমরা রেটটা বলবো ডিবি ডিটি। সেটা প্লাস, তার কারণ হচ্ছে তার বাড়ছে টাইমের সঙ্গে সঙ্গে বি এর কনসেন্ট্রেশন বাড়ে, তাহলে এটা হচ্ছে রেট। আবার যদি এরকম হয়, সাপোজ এ মোলস অফ এ থেকে বি মোলস অফ বি তৈরি হলো, তাহলে তখন আমরা রেট কিরকম ভাবে লিখবো? তখন রেট আর ইজ ইকুয়াল টু আমরা এভাবে লিখবো মাইনাস 1/a dA dt। এখানে যত মোল আছে সেটাকে ডিভাইড করে দেবো, 1 a দিয়ে ভাগ হলো, মানে মাইনাস 1/a দিয়ে বা প্লাস 1/b dB dt এইভাবেও লেখা যায়। তাহলে যত মোল বি তৈরি হলো সেটাকে ডিভাইড 1 সেইটা করতে হবে। তাহলে নাম্বার অফ মোলস কত আছে, নাম্বার অফ মোলসটা দিয়ে আমরা ডিভাইড করব। তাহলে শুধু রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে হলে সেটা মাইনাস হয়, প্রোডাক্টের হলে প্লাস হয়, এটাই শুধু আর কিছু না। যদি একাধিক রিঅ্যাক্ট্যান্ট থাকে, এরকম যদি থাকে সাপোজ a মোলস অফ a প্লাস b মোলস অফ b থেকে হয়তো d মোলস অফ b প্লাস e মোলস অফ e তৈরি হচ্ছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো রেট r is equal to minus 1/a dA dt। এর রেসপেক্টে আমরা এইভাবে বলতে পারি is equal to minus 1/b dB dt, এভাবে লিখতে পারি is equal to plus 1/d dB dt is equal to plus 1/e dE dt, এভাবে আমরা লিখতে পারি। তাহলে একাধিক প্রোডাক্ট, একাধিক রিঅ্যাক্ট্যান্ট থাকলে সব সময় রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট গুলোর তার কনসেন্ট্রেশনের কি চেঞ্জ হচ্ছে টাইমের সঙ্গে, মানে পার ইউনিট টাইম কতটা চেঞ্জ হচ্ছে সেটাই আমরা দেখি, এবং সেখানে নাম্বার অফ মোলস যেটা আছে সেটাতে ডিভাইড করি। এখন রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাইনাস দিই, প্রোডাক্টের ক্ষেত্রে প্লাস দিই। তাহলে এই হচ্ছে রেট অফ এ রিঅ্যাকশন। তাহলে রেট অফ এ রিঅ্যাকশন এর ইউনিট কি হবে, রেটের ইউনিট কি হবে? ইউনিট আমরা কিভাবে লিখতে পারি? ইউনিট মানে রেটের ইউনিট মানে আমরা বলতে পারি এরকম যে সাপোজ যে কোনো সিম্পল আমরা এখানে যদি বলি, তাহলে a এর কনসেন্ট্রেশন দ্যাট ইজ মোল পার লিটার, মোল পার লিটার পার টাইম, মোল পার লিটার পার টাইম, দ্যাট ইজ মোল লিটার ইনভার্স টাইম ইনভার্স। মোল এভাবে লেখা যায় মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বা মিনিট ইনভার্স বা আওয়ার ইনভার্স, যেটা টাইম ইনভার্স, তাহলে সেকেন্ড দিয়ে যদি এরকম লিখতে পারবো। তাহলে এর হচ্ছে ইউনিট অফ রেট। নেক্সট আমরা আসবো রেট ইকুয়েশন। রেট ইকুয়েশন বলার আগে আরো কতগুলো রেটের কথা একটু আমরা বলে দিতে পারি। যেমন একটা আছে অ্যাভারেজ বা গড় বিক্রিয়া হার, এইগুলো একটু বলে দিই কত রকমের হতে পারে। দুটো আমরা পড়ি, একটা হচ্ছে গড় বিক্রিয়ার হার বা অ্যাভারেজ রিঅ্যাকশন রেট, আর একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার বা ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট। দুই ধরনের। তাহলে একটা প্রথমটা আমরা বলি গড় বিক্রিয়া হার বা অ্যাভারেজ রিঅ্যাকশন রেট, average reaction rate
ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট। গড় বিক্রিয়া মানে একটা রেট, রিঅ্যাকশন রেট, সেটা যদি কোন টাইম থেকে করবে, সাপোজ একটা এ থেকে বি হচ্ছে, এ থেকে বি তৈরি হচ্ছে, এর হয়তো কনসেন্ট্রেশন যা ছিল, সাপোজ এখানে কনসেন্ট্রেশন চেঞ্জ যতটা হলো, কোন টাইমে T2 তারপর যে কোনো একটা রিঅ্যাকশনের T1 টাইমে এ কনসেন্ট্রেশন কত ছিল, আবার T2 টাইমে কনসেন্ট্রেশন কত ছিল। যদি এরকম হয় যে T1 টাইমে কনসেন্ট্রেশন ছিল A1, T2 টাইমে কনসেন্ট্রেশন ছিল A2, তাহলে চেঞ্জ অফ টাইম কত, তাহলে ডেল্টা T যদি বলি সেটা হচ্ছে T2 T1। চেঞ্জ অফ কনসেন্ট্রেশন তাহলে ডেল্টা A লিখতে পারি, দ্যাট ইজ A2 A1। তাহলে এখানে এই এভারেজ রিঅ্যাকশন রেটটাকে আমরা কি লিখব, এটাকে আমরা লিখব ডেল্টা A বাই ডেল্টা T। তার মানে কি কতটা টাইম, যে কোনো একটা টাইম ইন্টারভালের মধ্যে কত সময় থেকে কত সময়ের মধ্যে এর কনসেন্ট্রেশন কতটা চেঞ্জ হলো, সেই চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এ বাই চেঞ্জ অফ টাইম, বা এটাকে আমরা প্রোডাক্ট দিয়ে লিখতে পারি ডেল্টা বি ডেল্টা টি। এরকম ভাবে লিখতে পারি যে বি কতটা প্রোডাক্ট তৈরি হয়েছে এবং কত টাইমের মধ্যে সেটা হয়েছে, সেই কত টাইমের মধ্যে হয়েছে সেটা T2 T1, অর্থাৎ T2 T1 বলতে অন্তিম টাইম, অন্তিম সময় মাইনাস প্রাথমিক সময়, ফাইনাল টাইম আর ইনিশিয়াল টাইম, সেইটা মাইনাস করে দেব। আর সব সময় কি হচ্ছে, এটাকে আমরা মাইনাস রাখবো, এটাকে প্লাস রাখবো। তাহলে এই হচ্ছে গড় বিক্রিয়া বা এভারেজ রিঅ্যাকশন রেট। এভারেজ রিঅ্যাকশন রেট না, এভারেজ। আমরা জানি কোন একটা রিঅ্যাকশনের শুরুতে রিঅ্যাকশন রেট খুব বেশি থাকে, আস্তে আস্তে যত টাইম যায় রেট অফ রিঅ্যাকশন কমে যায়। তাই প্রথমে যা কিছু সময় পরে তার থেকে কম, আরো সময় পরে আরো কম, এরকম ভাবে চলতে থাকে। তাই এটা একটা এভারেজ হয়। আর ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে কি, যে কোনো মুহূর্তে, যে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইম, যে কোনো টাইমে একটা রিঅ্যাকশন হচ্ছে, সেই সময়ে তার পার সেকেন্ডে কনসেন্ট্রেশনের কি চেঞ্জ হলো সেটাকে বলা হচ্ছে তার ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট বা তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে এই দুটো রিঅ্যাকশন রেট আমরা বুঝলাম এখান থেকে। নেক্সট আমরা আসবো রিঅ্যাকশন রেটের আমরা এক্সপ্রেশন কিভাবে আমরা লিখব। তাহলে রিঅ্যাকশন রেট কোন একটা রেট অফ রিঅ্যাকশন আমরা যেভাবে আমরা বলি যে একটা রিঅ্যাকশন রেটটা যেরকম ভাবে রিঅ্যাকশন হচ্ছে সেই তার রেটটা লিখতে গেলে রেট একটা রেট ল বলে, রেট ল কি সেটা একটু বলি। তাহলে আমরা চলে আসছি এবার রেট ল। রেট ল, রেট ল যে কোনো একটা রিঅ্যাকশন, সাপোজ আমি এরকম বলছি যে একটা রিঅ্যাকশন এরকম একটা এ থেকে বি, এ থেকে এ প্লাস বি, এ প্লাস বি থেকে বি প্লাস ই তৈরি হচ্ছে। বলা হচ্ছে এরকম যে এ আর বি এর কনসেন্ট্রেশন দিয়ে বলা যায়, বা বি প্লাস এ প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে। এখন এর কনসেন্ট্রেশন আমরা এরকম বলছি যে এর কনসেন্ট্রেশন অফ এ, কনসেন্ট্রেশন অফ বি আর হচ্ছে রেট। যখন কনসেন্ট্রেশন অফ এ যেমন ছিল, হয়তো সাপোজ এ ছিল, কনসেন্ট্রেশন অফ বি ছিল, তখন রেট ছিল আর। কনসেন্ট্রেশন অফ এ হয়তো 2a হলো, মানে ডাবল করে দেওয়া হলো। কনসেন্ট্রেশন অফ বি একই থাকলো, রেটটা হলো 4 টাইমস হয়ে গেল। আবার এমন হলো কনসেন্ট্রেশন অফ এটা এ আছে, কনসেন্ট্রেশন অফ বিটা ডাবল হলো, রেটটা দেখা যাচ্ছে ডাবল হলো। এইটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করেছি আমরা, যে এ আর বি দুটো রিঅ্যাক্টর তারা মিলে একটা প্রোডাক্ট তৈরি করছে। সেক্ষেত্রে এ কনসেন্ট্রেশন বা বি কনসেন্ট্রেশনকে চেঞ্জ করে রিঅ্যাকশন রেট কিরকম হচ্ছে সেটা যদি আমরা মেজার করি, এটা একটা এক্সপেরিমেন্টাল আমরা ভ্যালু পেলাম যে এ কনসেন্ট্রেশন যখন এ, বি এর কনসেন্ট্রেশন বি, তখন রেট হচ্ছে আর। এ কনসেন্ট্রেশনটা ডাবল হলো কিন্তু বি এর কনসেন্ট্রেশন একই থাকলো, তখন দেখা যাচ্ছে তো রেটটা 4 আর হয়ে গেল, 4 টাইমস। আর এর কনসেন্ট্রেশন যখন একই থাকছে, এই থাকছে, বি এর কনসেন্ট্রেশনটা ডাবল করা হচ্ছে, রেটটা দেখা যাচ্ছে ডাবল হচ্ছে। তাহলে এখান থেকে আমরা রেট বা বিক্রিয়ার হার আমরা কি বলতে পারি, ভ্যারিজ অ্যাজ কনসেন্ট্রেশন অফ এর সঙ্গে ডাবল হলে রেটটা 4 টাইমস হবে, তাহলে স্কয়ারের
ডাবল হলে রেটটা ডাবল হয়, তাহলে বি এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে রেট ভ্যারিজ কনসেন্ট্রেশন অফ এ স্কয়ার ইনটু কনসেন্ট্রেশন অফ বি। তাহলে রেট ইজ ইকুয়াল টু আমরা কি লিখব, একটা রেট কনস্ট্যান্ট এবং কে ইনটু কনসেন্ট্রেশন অফ এ স্কয়ার ইনটু কনসেন্ট্রেশন অফ বি। কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট। তাহলে এইটাই এটাকে আমরা বলতে পারি রেট ল। অর্থাৎ একটা রেট, কোনো একটা রিঅ্যাকশনের রেটের যে এক্সপ্রেশন, অর্থাৎ রিঅ্যাকট্যান্টগুলোর এক্সপ্রেশন তাদের কনসেন্ট্রেশনের সঙ্গে কিভাবে রিলেটেড, সেই রিলেশনটা যে এক্সপ্রেশনের মাধ্যমে আমরা দেখাচ্ছি সেটাকেই বলা হচ্ছে তার রেট ল। তাহলে এখান থেকে আমাদের অনেক প্রবলেম করতে হবে, যে এরকম জাস্ট এরকম একটা ট্যাবুলার ফর্মে দেওয়া থাকবে, সেখান থেকে রেট ইকুয়েশনটা বের করতে দেবে, তখন আমরা ওইভাবে দেখে নেব যে কার রেসপেক্টে কত চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে। অনেক সময় দেখা যাবে একটা কনসেন্ট্রেশন ডাবল হলো অথচ রেটটা একই থাকবে। তো এরকম এই একটা আমি এরকম তোমরা পাবে, আমি এখানে একটা বলি, যেমন এ আছে, এ কনসেন্ট্রেশন ডাবল করলেও রেট হয়তো আরই থাকবে, তাহলে কি বলবো আমরা, তাহলে বলবো যে এ কনসেন্ট্রেশনের উপর রেট ডিপেন্ড করছে না, এর কনসেন্ট্রেশন বাড়লেও রেট একই থাকছে, তাহলে কনসেন্ট্রেশন অফ রেট টু দি পাওয়ার 0 হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে রেট ল। এখানে এর উপরে আমরা অনেক প্রবলেম করতে হয়, সেই প্রবলেমগুলো যখন আমরা পড়বো বই থেকে পরে আমরা এগুলো দেখে নেব যে কিভাবে আমরা প্রবলেমগুলো করতে হয়। অনেক এক্সাম্পল আছে, সেখানে করতে হবে, পরে তোমাদের করতে দেবো। এবার আমরা এই রেট কনস্ট্যান্ট তার ইউনিটটা তাহলে আমরা কি বলবো, ইউনিট অফ কে, ইউনিট অফ কে। এটা করতে গিয়ে সাপোজ আমরা এরকম মনে করো একটা রিঅ্যাকশন লিখছি এরকম, মানে রেট ল, রেট ইজ ইকুয়াল টু কে ইনটু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এন। সাপোজ এরকম একটা রেট ল আমরা লিখলাম, যে কোনো রিঅ্যাকশনের রেট তার যে রিঅ্যাকট্যান্ট এ তার কনসেন্ট্রেশনের পাওয়ার এন এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমরা এখান থেকে কে ইজ ইকুয়াল টু কি লিখতে হবে, কে ইজ ইকুয়াল টু রেট বাই এ টু দি পাওয়ার এন। তাহলে রেটের আমরা আগে পেয়েছি, রেটের ইউনিট পেয়েছি মোল পার লিটার পার সেকেন্ড, তাহলে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর এ মানে হচ্ছে মোল লিটার ইনভার্স, তাহলে টু দি পাওয়ার এন, তার মানে এটা হবে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস n, আর হচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে এভাবে লিখতে পারি লিটার টু দি পাওয়ার n মাইনাস 1, মোল টু দি পাওয়ার 1 মাইনাস n, সেকেন্ড ইনভার্স। তাহলে এইটাই হচ্ছে রেট কনস্ট্যান্ট, যে রেট কনস্ট্যান্টের ইউনিট, লিটার টু দি পাওয়ার n মাইনাস 1, মোল টু দি পাওয়ার 1 মাইনাস n, সেকেন্ড ইনভার্স। যদি ফার্স্ট অর্ডার হয়, আচ্ছা অর্ডার পরে আসছে, আমরা ফার্স্ট অর্ডার গেছে, সেকেন্ড অর্ডার গেছে, এগুলো পরে আসছে আমরা, তাহলে এইভাবে আমরা এক্সপ্রেশনটা লিখতে পারি। নেক্সট আমরা আসবো যে একটা রিঅ্যাকশন কি কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন একটা রিঅ্যাকশন কোন বিষয়ের উপর নির্ভর করে। দ্য রেট অফ এ রিঅ্যাকশন, বা রিঅ্যাকশন বলতে এখানে রেট বলবো, বিক্রিয়ার হার কোন বিষয়ের উপর নির্ভরশীল, বিক্রিয়ার হার কোন বিষয়ের উপর নির্ভরশীল, কোন বিষয়ের উপর নির্ভরশীল। factors on which the rate of a reaction depends, কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। কতগুলো আছে ইম্পর্টেন্ট কয়েকটা আমি বলবো। নাম্বার 1 কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন যদি বাড়ে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়লে রেট বেড়ে যায়, কনসেন্ট্রেশন যদি কমে তাহলে রেট কমে যায়। যখন রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়ে বা বেশি পরিমাণে যদি থাকে, তাহলে কি হবে, তাহলে পার ইউনিট ভলিউমে নাম্বার অফ মলিকিউলস অনেক বেশি হবে, ফলে তাদের মধ্যে কলিশন বেশি হবে, রিঅ্যাকশন
রেটটাও তত বেশি হবে, তার মানে রেটটা তত বেড়ে যাবে। তাহলে কনসেন্ট্রেশন বাড়লে রেট বাড়বে। নাম্বার 2 টেম্পারেচার, উষ্ণতা। উষ্ণতা বা টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ড করে? টেম্পারেচার বাড়লে রেট বেড়ে যায়। দেখা যায় প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করলে ডাবল হয়ে যায়, ডাবল বা দ্বিগুণ হয়ে যায়, রিঅ্যাকশন রেট দ্বিগুণ হয়ে যায়। 10 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচার বাড়ানো যায় তাহলে কোনো একটা রিঅ্যাকশনের রেট ডাবল হয়ে যায়, প্রায় ডাবল হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি। নাম্বার 3 হচ্ছে কি স্টেজে আছে, মানে নেচার অফ দা রিঅ্যাকশন, নেচার অফ দা রিঅ্যাকশন বা বিক্রিয়ার প্রকৃতি, নেচার অফ দা রিঅ্যাকশন, নেচার অফ দা রিঅ্যাকশন বা বিক্রিয়ার প্রকৃতি, বিক্রিয়ার প্রকৃতি। প্রকৃতি বলতে কি? প্রকৃতি, প্রকৃতি হচ্ছে যেমন হলো এরকম NO প্লাস O2 থেকে NO2, 2NO প্লাস O2 থেকে NO2, আবার 2CO প্লাস O2 থেকে CO2। এই যে দুটো রিঅ্যাকশন একই টাইপের, একই ধরনের বিক্রিয়া, কিন্তু দেখা যায় এখানে রেটটা অনেক বেশি, এখানে রেটটা অনেক কম। এখন এখানে যে রিঅ্যাকশনটা আছে, এখানে NO আছে, এর বন্ড ভাঙছে, অক্সিজেনের বন্ড ভাঙছে, আর নতুন বন্ড তৈরি হচ্ছে। এখানে CO বন্ড ভাঙছে, অক্সিজেনের বন্ড ভেঙে CO2 নতুন বন্ড তৈরি হচ্ছে। এই যে বন্ড ব্রেকিং, বন্ড ফর্মেশন নতুন হচ্ছে, তাতে অনেক এনার্জির ব্যাপার আছে। বন্ড ব্রেকিং এনার্জি, বন্ড ফর্মেশন হবে, সেখানে এনার্জি রিলিজ করছে। এই পুরো ব্যাপারটা উপরে ডিপেন্ড করে রেটটা নির্ভর করে। অর্থাৎ এরকম দেখা যায় যে রিঅ্যাকশনটা প্রায় একই ধরনের, কিন্তু দেখা যাবে তাতে রেটের চেঞ্জ আছে। এখানে এটা বেশি, রেটটা বেশি, রেটটা কম। তাহলে এটা রিঅ্যাকশনে কোন বন্ড ভাঙতে হচ্ছে, যে বন্ড ব্রেকিংটা বেশি ভাঙতে গেলে বেশি এনার্জি দরকার, তার রেটটা তত কমে যাবে। সেরকম এরকম একই ধরনের রিঅ্যাকশন হলেও সেখানে রেটটা আলাদা হবে। 4 নম্বর হচ্ছে সারফেস এরিয়া, সারফেস এরিয়া, সারফেস এরিয়া পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যেমন আমরা জানি যে নিকেল ক্যাটালিস্ট, আমরা ইথিলিনের হাইড্রোজেনেশন করেছি, ইথিলিনের হাইড্রোজেনেশনে আমরা নিকেল ক্যাটালিস্ট ব্যবহার করি। নিকেল ক্যাটালিস্ট ইউজ করে সেখানে হাইড্রোজেনেশন, হাইড্রোজেন গ্যাস পাঠালে নিকেল আর হিট করলে কি হয়, তাহলে ইথিলিন থেকে ইথেন তৈরি হয়। এখন এই নিকেল ক্যাটালিস্টে আমরা নিকেলের কোনো টুকরো দেওয়ার থেকে যদি তাকে ডাস্ট করে দেওয়া হয়, তাহলে কি হবে, রিঅ্যাকশন রেটটা বেড়ে যায়। অর্থাৎ কি, যত সারফেস ক্যাটালিস্টের সারফেস এরিয়া যত বেড়ে যাবে, তত বেশি বেশি এই রিঅ্যাকশনগুলো ও রিঅ্যাকশন করার জায়গা পাবে। তাহলে সারফেস এরিয়া যত বাড়বে আর ক্যাটালিস্টের সেই সারফেস এরিয়া বেড়ে গেলে তত বেশি বেশি মলিকুল কন্ট্যাক্টে আসবে, তার ফলে রিঅ্যাকশন রেট বেড়ে যায়। এই জন্য এমনি নিকেলের যে কোনো একটা টুকরো দিলে ইথিলিনের হাইড্রোজেনেশনের রেট যা হবে, যদি তাকে ডাস্ট করে দেওয়া হয়, ওই জন্য র্যানি নিকেল তোমার করে থাকবে। র্যানি নিকেল অ্যাকচুয়ালি ওরকমই, ডাস্ট নিকেলকে ডাস্ট করে দিয়ে সরিয়ে দেওয়া আছে। তাহলে সেই র্যানি নিকেলের ক্ষেত্রে রেটটা অনেক বেশি হয়, ডিউ টু দ্য ইনক্রিজ অফ সারফেস এরিয়া, সারফেস এরিয়া বেড়ে যায়। তো মোটামুটি এই কতগুলো ফ্যাক্টর, এইগুলোর উপরে একটা রিঅ্যাকশন ডিপেন্ড করে, রেটটা ডিপেন্ড করে। আবার কি রিঅ্যাকশনগুলো কি স্টেটে আছে সেটার উপরে ডিপেন্ড করে। যদি একটা সলিড আর দুটো সলিডের মধ্যে রিঅ্যাকশন সহজে হতে চায় না, সেই জন্য যে কোনো রিঅ্যাকশন করার জন্য আমাকে সলিউশন বানিয়ে নিই। সলিউশন বানিয়ে নিলে কি হয়, ওই রিঅ্যাক্ট্যান্ট এবং সাবস্ট্রেট আর রিএজেন্ট বলে, অর্থাৎ যার সঙ্গে যা রিঅ্যাকশন আছে তারা খুব ক্লোজ কন্ট্যাক্টে আসতে পারে, তারপরে রিঅ্যাকশন রেটটা বেড়ে যায়। কিন্তু যদি সলিড হয়, সলিডের কি হবে, মলিকুলগুলো কাছাকাছি আসতে পারছে না, যে কারণে কোনো রিঅ্যাকশন রেটটা কম হয়। এরকম কিছু ফ্যাক্টর আছে যেগুলোর উপরে কোনো একটা রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে। তাহলে এই গেল তাহলে রিঅ্যাকশন রেটের রেট কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমরা বললাম। এরপরে আমরা দুটো টার্ম জানবো, সেটা হচ্ছে অর্ডার আর মলিকুলারিটি, বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ এ রিঅ্যাকশন, অর্ডার অফ এ রিঅ্যাকশন, বিক্রিয়ার ক্রম। সেটা কি অর্ডার অফ এ রিঅ্যাকশন? বিক্রিয়ার ক্রম হচ্ছে কি, কোনো করে একটা রিঅ্যাকশনের এ থেকে এরকম এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে,
এখন রিঅ্যাকশনে আমরা যদি এরকম বলি বা a প্লাস b a প্লাস b করে দিচ্ছি, তাহলে আর বলো a প্লাস b থেকে প্রোডাক্ট হয়ে যাচ্ছে। তাহলে রেট যদি এরকম হয়, রেট দ্যাট ইজ দ্য concentration of a to the power b into concentration of b to the power q এরকম যদি হয়, অর্থাৎ a এর কনসেন্ট্রেশনের পাওয়ার p এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল রেট, আবার b এর কনসেন্ট্রেশনের পাওয়ার q এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে তখন আমরা বলবো যে অর্ডারটা হচ্ছে কি, অর্ডার উইথ রেসপেক্ট টু a, উইথ রেসপেক্ট টু a সেটা হচ্ছে p এর অর্ডার, আর অর্ডার উইথ রেসপেক্ট টু b সেটা হচ্ছে q এর অর্ডার, মানে q এর সঙ্গে a এর রেসপেক্টে p এর অর্ডার, b এর রেসপেক্টে q এর অর্ডার, আর ওভারঅল অর্ডার সেটাকে আমরা বলবো p প্লাস q, অর্থাৎ p প্লাস q যোগ করে দিলে সেটাই হচ্ছে ওভারঅল অর্ডার। তাহলে অর্ডার বলতে তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো একটা রিঅ্যাকশনের রেট ইকুয়েশনে রিঅ্যাকট্যান্টগুলো কনসেন্ট্রেশনের যে পাওয়ার, রেট ইকুয়েশনে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের যে পাওয়ার, সেই পাওয়ারগুলোই অ্যাকচুয়ালি অর্ডার, সেই পাওয়ারগুলো হচ্ছে অর্ডার কা সেই রিঅ্যাকট্যান্টের রেসপেক্ট। যেমন এখানে রেট যদি এরকম লেখা হয় a টু দি পাওয়ার p টু b টু দি পাওয়ার q, তাহলে a এর রেসপেক্টে অর্ডার হচ্ছে p, b এর রেসপেক্টে অর্ডার হচ্ছে q, আর ওভারঅল অর্ডার হচ্ছে p প্লাস q। তাহলে এই রেট ইকুয়েশনে যেটা থাকবে সেই অনুযায়ী, তাহলে এটা পুরোপুরি হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল হবে। আমি রিঅ্যাকশনটা লেখা আছে দেখে আমরা বলতে পারবো না, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল হবে, এক্সপেরিমেন্ট করে বের করা হয় যে a এর রেসপেক্টে রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে, তার পাওয়ার কত, b এর রেসপেক্টে কত। তাহলে এটা এক্সপেরিমেন্ট আর এমনি কোনো ইকুয়েশনে কত মোল করে a b আছে তাই বলে এখানে পাওয়ার দিতে হবে, সেটা দিয়ে অর্ডার হবে না। তাহলে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল প্রপার্টি। আর কি অর্ডার হচ্ছে কি, অর্ডার হচ্ছে যেমন হোল নাম্বার 1 2 3 4 হতে পারে, মানে ফার্স্ট অর্ডার 1 যদি হয়, p প্লাস q এর ভ্যালু যদি 1 হয় তাহলে ফার্স্ট অর্ডার, 2 হলে সেকেন্ড অর্ডার, 3 হলে থার্ড অর্ডার, ফ্র্যাকশনাল হতে পারে, হাফ হতে পারে, 3/2 হতে পারে, আবার জিরো অর্ডার রিঅ্যাকশন হতে পারে, জিরো হতে পারে। তাহলে এর হচ্ছে অর্ডার। আর একটা হচ্ছে বিক্রিয়ার ক্রম হলো, এবার হচ্ছে আণবিকতা বা মলিকুলারিটি বলে। মলিকুলারিটি সেটা হচ্ছে কোনো এলিমেন্টাল রিঅ্যাকশন, মানে a থেকে প্রোডাক্ট হলো, a থেকে প্রোডাক্ট, এই একই হবে a প্লাস 2b থেকে প্রোডাক্ট হচ্ছে মলিকুলার। তাহলে এবার এখানকার মলিকুলারিটি হচ্ছে 1 প্লাস 2 মানে 3, মানে কত মোল করে আছে সেটাই মলিকুলারিটি। এটা কোনো কার ক্ষেত্রে হবে, কোনো সিঙ্গেল স্টেপ মনে রাখবে, এটা সিঙ্গেল স্টেপ বা এক ধাপের কোনো রিঅ্যাকশন, সিঙ্গেল স্টেপ বা কোনো এলিমেন্টারি রিঅ্যাকশন, মানে দুটো এলিমেন্টে একটা মলিকিউল তৈরি হচ্ছে, এই ধরনের রিঅ্যাকশন বা এক ধাপে কোনো বিক্রিয়া হচ্ছে, অনেক স্টেপ বাই স্টেপ, অনেকগুলো স্টেপের মধ্যে যে রিঅ্যাকশন হয় সেক্ষেত্রে হয় না। সিঙ্গেল স্টেপের কোনো রিঅ্যাকশন বা কোনো এলিমেন্টারি রিঅ্যাকশন, মানে একদম জাস্ট যে কোনো দুটো রিঅ্যাকট্যান্ট জুড়ে গিয়ে আরেকটা প্রোডাক্ট তৈরি হবে, এই ধরনের রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে আণবিকতা বা মলিকুলারিটি কত মোল করে আছে তারা, সেইটাই হচ্ছে তার মলিকুলারিটি। তাহলে মলিকুলারিটি হচ্ছে এই এক্সপ্রেশন থেকে আমরা লিখতে পারবো যে কত মোল করে রিঅ্যাকট্যান্টগুলো আছে, কি এটা কোনো সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন বা এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে কত মোল করে রিঅ্যাকট্যান্টগুলো আছে সেগুলোকে যোগ করলে মলিকুলারিটি পাওয়া যায়। দ্যাট মিন্স মলিকুলারিটি হচ্ছে এটা একটা থিওরিটিক্যাল ভ্যালু, মানে যেটা আমরা এক্সপ্রেস করছি, যেভাবে লিখছি সেই লেখা থেকে, কোনো এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে তার এক্সপ্রেশন থেকে দেখেই আমরা মলিকুলারিটিটা লিখতে পারবো। এটা হচ্ছে পুরোপুরি একটা থিওরিটিক্যাল প্রপার্টি, আর অর্ডার অফ রিঅ্যাকশন এটা পুরোপুরি হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল প্রপার্টি। আর অর্ডার হচ্ছে কি সবসময় এটা ফ্র্যাকশনাল হতে পারে, হোল নাম্বার হতে পারে, জিরো হতে পারে, বাট মলিকুলারিটি অলওয়েজ হোল নাম্বার 1 2 3 4 এরকম হবে। তাহলে এই হচ্ছে অর্ডার এবং মলিকুলারিটির মধ্যে ডিফারেন্স, সেটা তোমাদের করতে হবে। আজ এইটুকুই থাকবে। নেক্সট আমরা এবং অর্ডার অফ রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তার রেট ইকুয়েশন, এইগুলো নিয়ে আমরা পরের ক্লাসে ডিসকাস করব। থ্যাংক ইউ।